আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ শিকদার। শুরুতেই থাকছে বেস্ট মাই ফ্লাইট সংবাদ শিরোনাম। রাশিয়াকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি বেলজিয়ামের। যুদ্ধবিরতির পর থামেনি ইসরায়েলের হামলা, জ্বলছে মধ্যপ্রাচ্য। কোমলমতি শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। অস্ত্র ছাড়তে যে শর্ত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম। 30,000 কর্মী ছাঁটাই করছে অ্যামাজন। সাকিবের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা পল, পারিশ্রমিক নেবেন 28 লাখ রুপি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের দেশ বেলজিয়াম। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী থিউ ফ্রাঙ্কেন হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের ওপর ক্ষেপণাস্ত্র ছোড়েন তাহলে ন্যাটো মস্কোকে ধ্বংস করে ফেলবে। মঙ্গলবার লিবারেল ডে মর্গেন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। ফ্রাঙ্কেন ন্যাটোর সমবায় প্রতিরক্ষা নীতিকে জোর দিয়ে উল্লেখ করে বলেন, পুতিন যদি ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র চালান আমরা মস্কো মুছে ফেলব। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইউরোপীয় সন্দেহকে অস্বীকার করে বলেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন আমেরিকা শতভাগ ন্যাটো মিত্রদের সমর্থন চালিয়ে যাবে। ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার মতো সিদ্ধান্ত নেওয়া হবে না। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের দক্ষতার সঙ্গে লড়ছে না, কারণ তারা পুরো পশ্চিমের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে ইউক্রেনীয়রা পশ্চিমের অস্ত্র, গোলাবারুদ ও অর্থ সহায়তায় টিকে আছে। ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনি রুশ চীনা সম্ভাব্য জোটের প্রতি সতর্ক করে বলেন, চীন চাই ইউক্রেন যুদ্ধে টানাটানি থাকুক, এতে পশ্চিম দুর্বল হবে। তারা রাশিয়ার কাঁচামাল কিনছে, অস্ত্র দিচ্ছে, এমনকি উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের ক্ষেত্রেও অনুকূলে থাকতে পারে। এছাড়া ফ্রাঙ্কেন বলেন, বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর বড় রুশ হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ ওই দেশগুলো ন্যাটোর সদস্য। শিগগিরই ইউরোপের 6টি F-35 বিমান থাকবে। রাশিয়ানরা এসব জেট ভয় পায়, কারণ তারা এগুলো দেখতে পায় না। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের আগ্রাসন থামেনি। পশ্চিম তীর, সিরিয়া ও লেবানন জুড়ে দেশটির অব্যাহত সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ও নিষ্ক্রিয় অবস্থান এই উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, 10 অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতি গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি চাপ সাময়িকভাবে কমালেও দেশটির হামলা এখনও বন্ধ হয়নি। গাজায় বোমা হামলার পাশাপাশি লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরেও ইসরায়েল নিয়মিত অভিযান চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশী অঞ্চলগুলোকে দুর্বল ও অস্থিতিশীল রাখাই ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশল। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক সময় ইসরায়েল সফর হলেও ওয়াশিংটন এখনও তেল আবিবের আঞ্চলিক হামলা বন্ধে কোনো পদক্ষেপ নেননি। বরং ট্রাম্প প্রশাসন কেবল গাজার সীমিত পরিস্থিতিতেই মনোযোগ দিচ্ছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন নীতি আরও তীব্র হয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পর্যন্ত কেবল এই অঞ্চলেই নিহত হয়েছেন 1000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েল ধীরে ধীরে দখল আরও শক্ত করছে। জলপাই সংগ্রহে বাধা, গ্রেপ্তার ও হয়রানি এখন নিয়মিত ঘটনা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সম্প্রতি তার সমর্থকদের আহ্বান জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনাকে সমর্থন করেন। তার ভাষায়, পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, তাতেই ফিলিস্তিনি রাষ্ট্রের বিপজ্জনক ধারণা ঠেকানো যাবে। শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অংশ নিয়েছে তারা। এতে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করেছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিনের দেশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ঘাম ঝরাতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও তাদের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনী ইউনিফর্ম পরা, আবার কেউ সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ। কারো হাতে খেলনা, বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবেলার কৌশল রপ্ত করছে। বুকে পিঠে ভর দিয়ে নদীর তীরের জল কায়দায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা। তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম।
প্রশিক্ষণ নিতে আসা শিশুরা জানায় তারা মোট 3 রাউন্ড দৌড়েছে। সব ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ। তারা ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চায়, এ কারণেই এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে। রাশিয়ান শিশুরা জানায় তারা জীবনের শেষ দিন পর্যন্ত নিজের দেশের সেবা করতে চায়। একই সুরে কথা বলেছেন অভিভাবকেরাও। তারা জানান সন্ধ্যাবেলায় বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তবুও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন শিশুদের জিজ্ঞাসা করা হয় তারা হাল ছাড়বে কিনা, তখন তারা চিৎকার করে বলে কখনোই না। শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে আছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনা সদস্যরা। প্রশিক্ষণে অংশ নিচ্ছে তাদের সন্তানরাও। তারা চাইছেন দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুতভয় হয়ে গড়ে ওঠে বাচ্চারা। সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকরাও। অস্ত্র ছাড়তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি এজন্য একটি শর্ত দিয়েছে। শর্ত মানলে অস্ত্র ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। সোমবার আল জাজিরার বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটির শীর্ষ নেতা খালিল আল হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতাহ এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজা শাসনের টেকনোক্রেট কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে। প্রস্তাবিত কমিটিটি অস্থায়ী হবে এবং এর কাজ হবে ফিলিস্তিনি নির্বাচন আয়োজন ও একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথ সুগম করা। তবে তিনি কখন এই বিষয়ে কমিটি গঠন হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি। আল হাইয়া জানান, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না। 7 অক্টোবরের হামলার প্রসঙ্গে আল হাইয়া বলেন, 7 অক্টোবর ছিল 77 বছরের দখলদারিত্বের স্বাভাবিক ফল। এই হামলা আমাদের জনগণের বেদনা, শহীদ ও বন্দীদের ত্যাগ সত্ত্বেও ফিলিস্তিনি ইস্যুটিকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং দখলদারিত্বের আসল চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাতে কোন দেশের সেনারা অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। কোন বাহিনী আমাদের কাছে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য সেটি ইসরায়েলই নির্ধারণ করবে। আমরা সবসময় এভাবেই কাজ করেছি এবং ভবিষ্যতেও করব। তিনি আরও বলেন, আমাদের এই অবস্থান যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তারাও তা পরিষ্কারভাবে জানিয়েছেন। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস এবং দেশীয় চাহিদা কমে যাওয়ার কারণে আবারও কমানো হলো স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩,৬৭৪ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দামে ভালো মানের 22 ক্যারেটের স্বর্ণের ভরি বিক্রি হবে 2,04,283 টাকায়। নতুন এই দাম 28 অক্টোবর থেকে কার্যকর হবে। বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন অব্যাহত রয়েছে। 2020 সালের পর মঙ্গলবার সবচেয়ে বড় পতনের পর এর দাম আরও কমেছে। কিছুটা পুনরুদ্ধারের চেষ্টা করলেও বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়া এবং ডলারের শক্তিশালী হওয়ার কারণে নতুন করে বিক্রয় চাপ সৃষ্টি হওয়ায় এই পতন ঘটেছে। বাংলাদেশ সময় বিকাল 5:03 সর্বশেষ তথ্য অনুযায়ী স্পট গোল্ডের দাম 2.6% কমে প্রতি আউন্সে 4,017.29 ডলারে নেমে এসেছে, যা প্রায় 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগে দিনের শুরুতে দাম 4,161.17 পর্যন্ত উঠেছিল। ডিসেম্বর ডেলিভারির জন্য ইউএস গোল্ড ফিউচার্সের দাম 1.9% কমে প্রতি আউন্সে 4,032.80 ডলারে দাঁড়িয়েছে। মার্কিন ডলার সূচক 0.2% বেড়ে 1 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ হয়েছে, যা ডলারের মূল্য নির্ধারিত সোনার দামকে অন্যান্য মুদ্রা ধারণকারীদের জন্য আরও ব্যয়বহুল করে তুলেছে। এর আগে সেশনে স্বর্ণের 4,381.21 এর রেকর্ড উচ্চতায় পৌঁছালেও মঙ্গলবার এর দাম 5.3% কমে যায়। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা, মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা এবং শক্তিশালী ইটিএফ প্রবাহের কারণে এবছর এখনো পর্যন্ত সোনার দাম 54% বেড়েছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন, যা শুক্রবার প্রকাশিত হওয়ার কথা। এই তথ্য ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর গতিপথ সম্পর্কে ধারণা দিতে পারে। সোনা, যা একটি অ-উৎপাদনশীল সম্পদ, তা কম সুদের হারের পরিবেশে লাভবান হয়। রয়টার্সের অর্থনীতিবিদদের এক জরিপ অনুযায়ী মার্কিন ফেডারেল রিজার্ভ আগামী সপ্তাহে এবং ডিসেম্বরেও তার মূল সুদের হার 25 বেসিস পয়েন্ট করে কমাবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম 1.8% কমে প্রতি আউন্সে $47.84 নেমে এসেছে। এটি মঙ্গলবার 7.1% কমেছিল। প্লাটিনামের দাম 1.4% কমে $1,530.35 এবং প্যালাডিয়ামের দাম 1.2% কমে $1,391 দাঁড়িয়েছে। খরচ কমাতে এবং করোনা মহামারীর সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ই কমার্স জায়ান্ট অ্যামাজন। এবার বিশ্বের বৃহত্তম ই কমার্স প্রতিষ্ঠানটির 30,000 কর্পোরেট কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। 2022 সালের পর এটি হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মী সংকোচন। কর্পোরেট খরচ কমাতে এবং মহামারীর সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। মঙ্গলবার থেকে প্রায় 30,000 কর্পোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বিশ্বজুড়ে অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা 15,50,000। সেই তুলনায় 30,000 কর্মীকে ছাঁটাই করাটা ছোট অংশ বলে মনে হলেও এটি কর্পোরেট পর্যায়ের মোট 3,50,000 কর্মীর প্রায় 10%। এর আগে 2022 সালের শেষের দিকে প্রায় 27,000 কর্মী ছাঁটাই করেছিল কোম্পানিটি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অ্যামাজনের মুখপাত্র। সূত্রগুলো জানিয়েছে, গত 2 বছরে ডিভাইস, কমিউনিকেশন ও পডকাস্ট সহ বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি বা পিএক্সটি নামে পরিচিত মানব সম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ। সূত্র আরও বলছে, সোমবার থেকে সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি আমলাতন্ত্রের জটিলতা কমাতে একটি উদ্যোগ নিচ্ছেন, যার মধ্যে পরিচালকদের সংখ্যা হ্রাস করাও অন্তর্ভুক্ত। চলতি বছরের শুরুতে তিনি কোম্পানিতে অদক্ষতা শনাক্ত করার জন্য একটি অভিযোগ লাইন স্থাপন করেছেন, যেখানে প্রায় 1,500টি অভিযোগ এসেছে। এছাড়াও গত জুন মাসে জেসি ইঙ্গিত দিয়েছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বর্ধিত ব্যবহার সম্ভবত আরও চাকরি ছাঁটাইয়ের দিকে পরিচালিত করবে, বিশেষ করে পুনরাবৃত্তিমূলক এবং নিয়মিত কাজগুলোকে স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে। ই মার্কেটিং বিশ্লেষক স্কাই ক্যানাভস বলেছেন, এই সর্বশেষ পদক্ষেপটি ইঙ্গিত দেয় অ্যামাজন সম্ভবত কর্পোরেট ক্ষেত্রে এআই ব্যবহার যথেষ্ট পরিমাণে বাড়িয়েছে, যা ব্যাপক কর্মী ছাঁটাইয়ের উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। শাকিব খানের হাত ধরে কলকাতার সিরিয়াল কন্যা থেকে সিনেমার তারকা হয়ে উঠেন ইথিকা পল। এরপর আর টলিউড ঢালিউডে নিয়মিত তিনি কখনো দেব কখনো সাকিবের সঙ্গে জুটি বাঁধছেন। নতুন খবর হলো, এবার তৃতীয়বারের মতো সাকিবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি। আর নতুন এই সিনেমাতে চুক্তি বাবদ তিনি পারিশ্রমিক নেবেন 28 লাখ টাকা। শাকিবের নতুন সিনেমা প্রিন্সে যুক্ত হয়েছেন ইথিকা। একটি ঘনিষ্ঠ সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। সূত্র বলছে, শাকিবের আগামী ঈদ উল ফিতরে সিনেমা প্রিন্সের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন ইথিকা পাল। সবকিছু ঠিকঠাক, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। প্রিন্স টিমের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় 28 লাখ ভারতীয় রুপিতে ইথিকার সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। তার মধ্যে 15 লাখ রুপি ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দিতে কিছুটা সময় নিতে চায় নির্মাতার দল। তবে বিষয়টি নিয়ে কথা বলতে নির্মাতার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। প্রিন্স পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ক্রিয়েটিভ ল্যান্ড ছাড়াও ছবিটিতে যুক্ত হয়েছে চীনের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা। মেজবাউদ্দিন সুমনের গল্পে সিনেমাটি চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।